গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচে আমরা যে টপিকটা পড়ছিলাম প্রাক ঐতিহাসিক, সেটাই আমরা কন্টিনিউ করব। তো ফার্স্ট যে ক্লাসটা তোমাদের নেওয়া হয়েছিল সেই ক্লাসটা কিন্তু অনেকদিন আগে, মানে প্রায় 1 সপ্তাহ 10 দিন আগে কিন্তু নেওয়া হয়েছিল। তার মাঝখানে কিন্তু অনেকদিন গ্যাপ হয়ে গেছে। তো কিছু পার্সোনাল কারণে কিন্তু আমরা ক্লাসগুলো নিতে পারিনি। তো যাই হোক, এবার থেকে কিন্তু রেগুলার বেসিসে তোমাদের হিস্ট্রি ক্লাস চলতে থাকবে, রুটিন ওয়াইজ কিন্তু ক্লাসগুলো চলতে থাকবে। তাই প্রত্যেককে বলছি রেগুলার বেসিসে ক্লাসগুলো জয়েন করবে। তো ফার্স্ট ক্লাসে আমরা হিস্ট্রি থেকে যেটা শুরু করেছিলাম সেটা কি, সেটা হলো অ্যানসিয়েন্ট হিস্ট্রি। সেখানে আমি বলেছিলাম যে হিস্ট্রিকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। কার অনুযায়ী? থমাসের অনুযায়ী কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়েছে। তো প্রি হিস্ট্রি, প্রাগৈতিহাসিক, প্রোটো হিস্ট্রি, আদ্য ঐতিহাসিক, হিস্ট্রিক যুগ হয়তো হলো সেটা ঐতিহাসিক যুগ। তো এই তিনটে ভাগে ভাগ করেছিলাম। তো আশা করব প্রত্যেকেই ফার্স্ট ক্লাস দেখে এসছো। যদি না দেখে থাকো আরও একবার বলবো যে ফার্স্ট ক্লাসটা দেখে নাও, তাহলে কিন্তু জিনিসটা বুঝতে সুবিধা হবে। কারণ তোমাদের এখানে এই চ্যানেলে এই ক্লাসে যে ক্লাসগুলো তোমাদের চলবে সেগুলো কিন্তু ফার্স্টে গল্পের সহকারে হিস্ট্রিগুলো কিন্তু বোঝানো হবে, হিস্ট্রির যে টপিকগুলো আছে। এর ফলে কি সুবিধা হবে, যেমন ফার্স্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম যে মানব সভ্যতা কিভাবে গড়ে উঠছে, কার পরে কোন সভ্যতা আসছে, কিভাবে কোন রাজবংশ থেকে কোন রাজবংশ কনভার্ট হচ্ছে, কেন যুদ্ধ হচ্ছে। এইগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখা গিয়েছে, বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 60 থেকে 70% ক্যান্ডিডেট দেখা গিয়েছে তারা ইতিহাস পড়ে ঠিকই কিন্তু জিনিসটা মনে রাখতে পারে না। কেন মনে রাখতে পারে না? তারা কিন্তু শুধুমাত্র এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন পড়ে। এমসিকিউ প্যাটার্নে ইতিহাস যদি পড়ো তাহলে কিন্তু 1 দিন থেকে 2 দিন জাস্ট মনে থাকবে, তারপরে কিন্তু তোমাদের মনে থাকবে না। তাই পুরো জিনিসটা, কারণ ইতিহাস মানে কি? ইতিহাস মানে কিন্তু প্রাচীনে যে জিনিসটা ঘটে গেছে সেই গুরুত্বপূর্ণ জিনিসটাই হলো হিস্ট্রি। তো প্রাচীনে যে জিনিসটা ঘটে গেছে বা এখন থেকে সাপোজ এখন থেকে 1 ঘন্টা আগে যে জিনিসটা ঘটে গেছে সেগুলো কিন্তু আমাদের ইতিহাস। তো অতীতের জিনিসের অধ্যয়নকে ইতিহাস বলে। এই জিনিসটা যদি তোমরা না বোঝো, কার পরে কোন ঘটনা হয়েছে, কেন সেই ঘটনাটা হচ্ছে, এই জিনিসটা যদি গল্পের সহকারে না বোঝো তাহলে কিন্তু জিনিসটা কোনোদিনই মনে থাকবে না। তাই প্রত্যেককে বলছি ভালোভাবে মন দিয়ে শুনবে। এবং তোমাদের ক্লাস যখন 15 থেকে 20টা ক্লাস হয়ে যাবে এইভাবে ফাউন্ডেশন ব্যাচে, তারপরে আমি এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন আনবো। অর্থাৎ আহ, কমপক্ষে 2 থেকে 3টে চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন আনবো যে এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল। এর ফলে কি হবে, এখান থেকে 90% তোমরা বুঝে যাচ্ছ, আর বাকি যে 10% তোমাদের বাকি থাকছে সেটা কিন্তু সেখান থেকে কভার হয়ে যাবে। তো যাই হোক, আমরা প্রত্যেককে বলছি ফার্স্ট ক্লাস যদি না দেখে থাকো ফার্স্ট ক্লাস অবশ্যই দেখে নেবে। তো তারপর থেকে আমি শুরু করছি। তো ফার্স্ট ক্লাসে যে জিনিসগুলো পড়িয়েছিলাম সেখান থেকে একটা দুটো কোশ্চেন ফার্স্টে আমি ধরবো। যে ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে মানুষের পশুপালিত করা যে প্রথম পশু কি, মানুষ কোন পশুকে প্রথম পোষ মানিয়েছিল। তো সেটা কি, সেটা ছিল কুকুর। মানুষের দ্বারা প্রথম কৃষি কাজ যে হয় সেটা কোন ফসলের জন্য হয়? তো সেটা মাথায় রাখবে, সেটা হয় কিন্তু জবের জন্য। জব, জবের পরে গমের চাষ কিন্তু মানুষ করতে শেখে। তো মানুষ সর্বপ্রথম যে ফসলের চাষ করে সেটা কি, সেটা হলো জব। তারপরে করে কিন্তু গম। স্থায়ী আবাস বা স্থায়ী ঘরবাড়ি মানুষ কোন কালে করতে শিখেছিল? তো এটা শিখেছিল মানুষ নব্য পাষাণ কালে। তো যাই হোক, এখন থেকে বর্তমান থেকে 20 লক্ষ বা 25 লক্ষ বছর আগে কিন্তু মানুষের প্রাক হিস্ট্রিক যে ঐতিহাসিক যুগ সেই যুগটা কিন্তু শুরু হয়েছিল। এবং প্রাক হিস্ট্রিক যে যুগটা, এই যুগটা কিন্তু চলেছিল প্রায় এখন থেকে 12,000 বা 10,000 বছর পর্যন্ত। সুতরাং এই প্রাক ঐতিহাসিক যুগটা কিন্তু অনেক লেন্দি, এবং এর মধ্যে পুরা পাষাণ কালটা কিন্তু অনেক লেন্দি। তাহলে আমি এর আগের দিনের ক্লাসে যেখানে ছেড়েছিলাম তারপর থেকেই শুরু করছি। প্রাক ঐতিহাসিক যুগ, এই প্রাক ঐতিহাসিক যুগকে কিন্তু ইংলিশে কি বলা হয়? বলা হয় প্রি হিস্ট্রিক যুগ। প্রি হিস্টরিক যুগ। এই যুগে কি হয়েছিল? এই যুগে মূলত মানুষ পাথর দিয়ে ঘর বাড়ি বানাতো, পাথরের জিনিসপত্র ব্যবহার করত, পাথর দিয়ে হাতিয়ার বানাতো। সেই কারণে পাথর বেশি ব্যবহার করতো বলে এই যুগের নাম কি হয়? এই যুগের নাম হয় কিন্তু পাষাণ কাল। এই পাষাণ কালকে আমরা 4টে ভাগে ভেঙেছিলাম। কি কি ভেঙেছিলাম? পুরা পাষাণ কাল, পুরা পাষাণ কাল, মধ্য পাষাণ কাল, নব্য পাষাণ কাল এবং তাম্র পাষাণ কাল।
এর আগের দিনের ক্লাসে সম্ভবত নব্য পাষাণ কাল পর্যন্ত ডিটেলসে ডিসকাস করে দিয়েছিলাম। আজকে তারপর থেকে আমরা কন্টিনিউ করব, কিন্তু আগের দিনের ক্লাসে যেগুলো পড়েছি সেগুলো একবার ছোট করে আমরা এখান থেকে রিভাইজ করে নেব। তো পুরা পাষাণ কাল ছিল কিন্তু সব থেকে বড় কাল। এই পাষাণ কালের মধ্যে সব থেকে বেশি টাইম পিরিয়ড ধরে ছিল যেটা, সেটা ছিল পুরা পাষাণ কাল। তো এখান থেকে তোমাদের কোশ্চেন দিয়েছিল যে পাষাণ কালের সব থেকে বড় কালখণ্ড কোনটা, বা ইতিহাসের সব থেকে বড় কালখণ্ড কোনটা, সেটা কি, সেটা হবে পুরা পাষাণ কাল। কারণ এই প্রি হিস্ট্রিক যুগ আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে থেকে এটা চলেছিল, আজ থেকে প্রায় 10 থেকে 12 হাজার বছর পর্যন্ত। তো সব থেকে বড় পিরিয়ড হলো ইতিহাসে, সেটা কি, সেটা হলো এই প্রাক ঐতিহাসিক, তার মধ্যে পুরা পাষাণ কাল ছিল কিন্তু সব থেকে বড়। এখান থেকে তোমাদের কোশ্চেন দেবে যে মানুষ সর্বপ্রথম চিত্রকারী মানে ছবি আঁকার জন্য যে চিত্রকারী, এটা শিখেছিল কোন কালে? তো এটা শিখেছিল পুরা পাষাণ কালে। তো পুরা পাষাণ কালে মানুষ কিন্তু চিত্র শিল্পের ওপরে মানে পাথরের ওপরে কিন্তু চিত্র আঁকতো। তো চিত্রকারীর প্রথম নিদর্শন পাওয়া যায় সেটা কোন কালে? সেটা পাওয়া যায় পুরা পাষাণ কালে। কোশ্চেন দেবে মানুষ আগুনের ব্যবহার কোন কালে শেখে? তো মানুষ সর্বপ্রথম আগুনের ব্যবহার শেখে কোথায়? আগুনের ব্যবহার শেখে কিন্তু এই পুরা পাষাণ কালে। মধ্যপাষাণ কালে কি বলেছিলাম? মধ্যপাষাণ কালে বলেছিলাম মধ্যপাষাণ কালকে বলা হয় মাইক্রোলিথ। তো মাইক্রোলিথ বলা হয় কোন পাষাণ কালকে? কোশ্চেন কিন্তু দিয়েছে, যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখো তো বলা হয় মধ্যপাষাণ কালে। আর মানুষ যে সৎকার, অন্ত্যেষ্টি সৎকার যে প্রসেসটা, সেই অন্ত্যেষ্টি সৎকার এটা শিখেছিল কোন কালে? এটা শিখেছিল মধ্য পাষাণ কালে। এরপরে এসেছিল নব্য পাষাণ কাল। নব্য পাষাণ কালে এসে মানুষ সর্বপ্রথম কৃষি কাজ করতে শেখে। সর্বপ্রথম মানুষ চাষবাস করতে শেখে কোন কালে? এই কালেই এসে কিন্তু মানুষ সর্বপ্রথম কৃষিকাজ করতে শেখে। এবং এখান থেকে তোমাদের কোশ্চেন দিতে পারে যে মানুষ সর্বপ্রথম তার স্থায়ী ঘর কোন কালে তৈরি করেছিল? তো স্থায়ী আবাস সর্বপ্রথম মানুষ তৈরি করে এই নব্য পাষাণ কালে। আর মানুষ, প্রথমেই কোশ্চেন করেছিলাম, মানুষ সর্বপ্রথম তার যে পশু পালিত যে পশু, সেই মানুষের সর্বপ্রথম পালিত পশু কি? মানুষের সর্বপ্রথম পালিত পশু হলো কুকুর। এছাড়া এই নব্য পাষাণ কালে মানুষ মানকার ব্যবহার শেখে। মানকা বলতে কি? মানকা বলতে একটা কিন্তু কলসির মতো একটা জিনিস, যাকে মটকা বলা হয়, তো তাকে বলা হতো কি মানকা। এবং এই মানকাতে তারা কি কৃষিকাজ করে চাষের জমিতে থেকে যে ফসল উৎপাদন হতো সেই ফসলগুলো কিন্তু এই মানকার মধ্যে রাখতো। এবং এই মানকাতে তারা ফসল রাখার জন্য তারা যখন চাষের জমিতে গিয়ে সেই ফসলগুলো, যে ফসলগুলো তারা চাষ করেছে সেগুলো যখন মানকাতে ভরতো, মানকাতে ভরার ফলে মানকাটা কিন্তু অনেকটা ভারী হয়ে যেত। ফলে সেখান থেকে সেই মানকাটাকে নিয়ে বাড়ি নিয়ে আসতে কিন্তু তাদের অনেক কষ্ট হতো। তো এর ফলে মানুষ আবিষ্কার করলো কি? মানুষ আবিষ্কার করলো চাকা। এখান থেকে কোশ্চেন দিয়েছে মানুষ চাকার আবিষ্কার কোন কালে করে? নব্য পাষাণ কালে। কোশ্চেন দিয়েছিল মানুষের সর্বপ্রথম পালিত পশু কোনটা? সেটা হলো কুকুর। কোশ্চেন দিয়েছিল মানুষ সর্বপ্রথম কোন কালে কৃষিকাজ করতে শেখে? তো সেটা হবে নব্য পাষাণ কালে। মানুষের দ্বারা চাষ করা প্রথম ফসল কি? সেটা হলো যব। তারপরে মানুষ কিন্তু গমের চাষ শুরু করে। আগুনের আবিষ্কার মানুষ কোন কালে করে? সেটা কিন্তু পুরা পাষাণ কালে করে। অন্ত্যেষ্টি এটা মানুষ কোন কালে শিখেছিল? এটা শিখেছিল মানুষ মধ্য পাষাণ কালে। তো এখানে এবার আমি এই কৃষিকাজের ব্যাপারে একটু এখান থেকে ডিসকাস করব, কারণ এখান থেকেও কিন্তু কোশ্চেন দিয়েছে। তারপরে আমি চলে আসব তাম্র পাষাণ কালে। তো মানুষ বলেছি সর্বপ্রথম কৃষিকাজ শেখে কোন কালে? নব্য পাষাণ কালে। তো নিদর্শন পাওয়া গিয়েছে সর্বপ্রথম কৃষিকার্যের, সেটা কোথায় পাওয়া গিয়েছে? পাওয়া গিয়েছে মেহেরগড়ে। এখান থেকে 7000 বিসি আগে, 7000 খ্রিস্টপূর্বাব্দ। বিসিকে বাংলাতে কি বলা হয়? বাংলাতে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। তো এখান থেকে 7000 খ্রিস্টপূর্বাব্দ আগে মেহেরগড়ে সর্বপ্রথম কৃষিকাজের নিদর্শন পাওয়া গিয়েছে, চাষবাসের নিদর্শন পাওয়া গিয়েছে। এই মেহেরগড়টা বর্তমানে কোথায় অবস্থিত? বর্তমানে মেহেরগড় অবস্থিত পাকিস্তানে। পাকিস্তানের কোথায় এটা অবস্থিত? এক্সাক্ট কোশ্চেন কিন্তু দিয়েছিল মেহেরগড় সভ্যতা কোন দুটো পাহাড়ের মধ্যে গড়ে উঠেছিল। তো মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল সুলেমান এবং
কিরথর পাহাড়ের মাঝখানে মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল এবং এই মেহেরগড় সভ্যতা টোটালি কিন্তু পাকিস্তানে অবস্থিত এবং 7000 বিসি আগে খ্রিস্টপূর্বাব্দ আগে এখানে কিন্তু সর্বপ্রথম কৃষি কাজের নিদর্শন পাওয়া গিয়েছে এবং এখান থেকেই কিন্তু সর্বপ্রথম জব এবং গম এই দুটো চাষের কিন্তু নিদর্শন পাওয়া গিয়েছে। এরপরে আমাদের ভারত থেকে 6000 খ্রিস্টপূর্বাব্দ আগে 6000 বিসি আগে এলাহাবাদের কোলডিভাতে চালের নিদর্শন পাওয়া গিয়েছে। এলাহাবাদের কোলডিভাতে কিসের নিদর্শন পাওয়া গিয়েছে? চালের অথবা ধানের নিদর্শন পাওয়া গিয়েছে। তো কোশ্চেন দেবে যে সর্বপ্রথম চাল বা ধানের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে? সেটা পাওয়া গিয়েছে এলাহাবাদের কোলডিভাতে। কত বছর আগে? আজ থেকে প্রায় 6000 খ্রিস্টপূর্বাব্দ আগে। এছাড়া সাম্প্রতিক 9000 খ্রিস্টপূর্বাব্দের আগের একটা কৃষিকাজের নিদর্শন পাওয়া গিয়েছে। সেটা কোথায় পাওয়া গিয়েছে? সেটা পাওয়া গিয়েছে উত্তরপ্রদেশের লেহরা দেবে। উত্তরপ্রদেশের লেহরা দেওতে কিন্তু আজ থেকে 9000 খ্রিস্টপূর্বাব্দ আগে সাম্প্রতি এটা কিন্তু পাওয়া গিয়েছে, কৃষিকাজের নিদর্শন পাওয়া গিয়েছে। কিন্তু এক্সামে যদি কোশ্চেন দেয় সর্বপ্রথম কৃষিকাজের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে, তখন কিন্তু অ্যান্সার মার্কিং করবে মেহেরগড়ে পাওয়া গিয়েছে। আর এই কোশ্চেনটা যদি দেয় এটা কিন্তু কারেন্ট ফ্যাক্টের সাথে রিলেট করিয়ে দেবে যে সাম্প্রতি উত্তরপ্রদেশের লেওরা দেওতে 9000 খ্রিস্টপূর্বাব্দ আগে কিন্তু কৃষিকাজের নিদর্শন পাওয়া গিয়েছে। আচ্ছা, এই খ্রিস্টপূর্বাব্দ আর খ্রিস্টাব্দ এগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মধ্যে ডাউট থাকে, তো এটা একটুখানি ক্লিয়ার করে দিই। তো এখানে আমি একটা লাইন টানলাম। এখন যে বছরটা চলছে এটা চলছে কি 2023 সাল। তো এই যে ক্যালেন্ডারটা আমরা ফলো করি, ইংলিশ যে ক্যালেন্ডারটা, ইংলিশ ক্যালেন্ডারের কথা বলছি, বাংলা ক্যালেন্ডারের কথা বলছি না। ইংলিশ ক্যালেন্ডারটা কিন্তু আমরা ফলো করি যীশু খ্রিস্টের অর্থাৎ খ্রিস্টিয়ান ক্যালেন্ডারের ওপরে বেস করে। তো যীশু খ্রিস্টের জন্মের ওপরে বেস করেই কিন্তু এই ক্যালেন্ডারটা তৈরি হয়েছে। যীশু খ্রিস্ট, তো যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিল ধরলাম এই টাইমে জন্মগ্রহণ করেছিল, তো এখানে কিন্তু ধরা হয়েছিল 0 বছর। তো 0 থেকে ধীরে ধীরে এখানে 1 বছর 2 বছর 3 বছর এইভাবে করতে করতে 100 200 এইভাবে করতে করতে কিন্তু আমরা এখন পৌঁছে গেছি কোথায়? 2023 সালে। আর যীশু খ্রিস্ট জন্মানোর আগেও কিন্তু আমাদের ভারতের সভ্যতা ছিল, ভারতে তথা পৃথিবীতে কিন্তু সভ্যতা ছিল। তো সেইগুলোকে কিভাবে কাউন্ট করা হয়? সেগুলোকে বলা হয় কি? সেগুলোকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে পূর্বাব্দ। যেমন এক্ষুনি বললাম যে যীশু খ্রিস্টের জন্মের আগে 6000 বিসি আগে 6000 খ্রিস্টপূর্বাব্দ আগে কিসের নিদর্শন পাওয়া গিয়েছে? চালের নিদর্শন পাওয়া গিয়েছে। কোথায়? এলাহাবাদের কোলডিভাতে। তো এই যীশু খ্রিস্টের জন্মের আগে এইগুলোকে বলা হয় কি? এইগুলোকে বলা হয় বিসি অর্থাৎ বিফোর ক্রাইস্ট। আর জন্মের পরে যে সালগুলো অর্থাৎ এখন যে সালগুলো চলছে এগুলোকে বাংলাতে বলা হয় কি? খ্রিস্টাব্দ। আর ইংরেজিতে বলা হয় এডি। এডির ফুল ফর্ম হলো অ্যানা ডামিনি। তো এডিকে বাংলাতে বলা হয় খ্রিস্টাব্দ আর বিসি কে বাংলাতে বলা হয় খ্রিস্ট। এইভাবে লেখা হয় খ্রিস্টপূর্বাব্দ। তাহলে খ্রিস্টাব্দ কোনগুলোকে বলে, খ্রিস্টপূর্বাব্দ কোনগুলোকে বলে, এগুলো আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো 6000 বিসি আগে শুরু হয়েছিল কি? এলাহাবাদের কোলডিভাতে পাওয়া গিয়েছে সেখানে চালের নিদর্শন। তার 1000 বছর আগে অর্থাৎ 7000 বিসিতে সর্বপ্রথম মেহেরগড়ে কিন্তু কৃষিকাজের নিদর্শন পাওয়া গিয়েছে। মেহেরগড় বর্তমান পাকিস্তানে অবস্থিত। আর এছাড়া সাম্প্রতিক 9000 খ্রিস্টপূর্বাব্দের আগের কিন্তু কৃষিকাজের নিদর্শন পাওয়া গিয়েছে। কোথায় পাওয়া গিয়েছে? উত্তরপ্রদেশের লেওরাদেতে কিন্তু এই নিদর্শন পাওয়া গিয়েছে। এরপরে ধীরে ধীরে মানুষ কিন্তু সভ্য হতে থাকে। এরপরে মানুষ একটা নতুন ধাতু আবিষ্কার করে। সেটা কি? সেটা হলো তামা। এবং মানুষের আবিষ্কার সর্বপ্রথম ধাতু, মানুষের আবিষ্কার করা সর্বপ্রথম ধাতু সেটা কি? সেটা হলো তামা। তো এখান থেকেও বহুবার কোশ্চেন দিয়েছে, মানুষ সর্বপ্রথম কোন ধাতু আবিষ্কার করেছে? মানুষ সর্বপ্রথম আবিষ্কার করে তামা। তাহলে এখানে দেখো তাম্রপাষাণকালে মানুষ কি আবিষ্কার করলো? তাম্রপাষাণকালে মানুষ তামা নামক ধাতুটাকে আবিষ্কার করলো।
এবং এই তামা যখন মানুষ আবিষ্কার করলো, একটা ধাতু যখন মানুষ আবিষ্কার করলো, আবিষ্কার করার ফলে কি, সাপোজ ধরো তুমি কিছু একটা আবিষ্কার করলে, তুমি মনে করো লোহার কোনো কি জিনিস একটা খুঁজে পেলে, বা সোনার কোনো জিনিস তুমি যে খুঁজে পেলে, বা সোনার ভান্ডার খুঁজে পাওয়া গেল, লোহার ভান্ডার খুঁজে পাওয়া গেল। তো সেখান থেকে কি হবে, সেখান থেকে লোহা উত্তোলন হবে, তারপর সোনা উত্তোলন হবে, হওয়ার ফলে সোনার উত্তোলনের ফলে সেখান থেকে সোনার গহনা তৈরি হবে, সোনার দোকান তৈরি হবে। একইভাবে লোহার জিনিস, যদি লোহার ভান্ডার খুঁজে পাওয়া যায়, লোহার খনি পাওয়া যায়, সেখান থেকে লোহা উত্তোলন হয়ে লোহার যে সমস্ত জিনিসপত্র, এই সমস্ত জিনিসপত্র তৈরি হবে। তো এর ফলে কি হচ্ছে, তামা যখন আবিষ্কার হয়েছিল, তামা আবিষ্কার হওয়ার ফলে তামা দিয়ে মানুষ কিছু জিনিস বানানোর চেষ্টা করতে থাকলো। এর ফলে ধীরে ধীরে কিন্তু শিল্প চলে আসতে থাকলো। অর্থাৎ সর্বপ্রথম শিল্পকরণ, শিল্পীকরণ শুরু হয় কোন কালে, সেটা শুরু হয় কিন্তু তাম্র পাষাণ কালে। সর্বপ্রথম কিন্তু শিল্পকরণ শুরু হয়ে যায়, এবং এই তাম্র পাষাণ কালকে বলা হয় চিল্কলিথ। তাহলে এই দুটোর মধ্যে গুলিয়ে যায় মাইক্রোলিথ আর চিল্কলিথ। তো মাইক্রোলিথ বলা হয় মধ্য পাষাণ কালকে, আর চিল্কলিথ বলা হয় তাম্র পাষাণ কালকে। তাহলে এক্ষুনি কি বললাম, মানুষের দ্বারা সর্বপ্রথম খুঁজে পাওয়া প্রথম ধাতু কি, সেটা হলো কিন্তু তামা। এবং এই তামা আবিষ্কার হওয়ার জন্য, তামা কিন্তু এই পাষাণ কালের লাস্টের দিকে এসে আবিষ্কার হয়, এবং তামা আবিষ্কার হওয়ার জন্য এই কালকে বলা হয় কি, এই কালকে বলা হয় তাম্র পাষাণ কাল। এবং এর ফলে, এই তামা আবিষ্কার হওয়ার ফলে ধীরে ধীরে কিন্তু ছোট ছোট শিল্প শুরু হতে থাকে, এবং প্রথম শিল্পকরণ শুরু হয় এই তাম্র পাষাণ কালে এসে। তাহলে পাষাণ কালের কোন কালকে আমরা শিল্পীকরণ শুরু হওয়ার যুগ বলবো, তো সেটা বলবো কিন্তু তাম্র পাষাণ কালকে। পাষাণ কালের চারটি যে খণ্ড, চারটি খণ্ড কি কি, পুরা পাষাণ কাল, মধ্য পাষাণ কাল, নব্য পাষাণ কাল অ্যান্ড তাম্র পাষাণ কাল। এই চারটি খণ্ডের মধ্যে সব থেকে বড় কালখণ্ড কোনটা, তো সব থেকে বড় কালখণ্ড হলো পুরা পাষাণ কাল। এছাড়া এর আগের দিনের ক্লাসে তোমাদের হয়তো সেটা বলেছিলাম, যদিও না বলে থাকি সেটা কিন্তু আজকের ক্লাসে আমি ইনক্লুড করিয়ে দিচ্ছি। তো এখান থেকে কিছু কোশ্চেন তোমাদের দেয় এই পাষাণকালের মধ্যে থেকে, যে একসাথে তিনটে লাশ, অর্থাৎ একসাথে তিনটে মৃতদেহ, এটা পাওয়া গিয়েছে কোথায়, এটা পাওয়া গিয়েছে কিন্তু দমদমাতে। একসাথে, এখানে আমি নোট করিয়ে দিচ্ছি, তোমরা খাতায় কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। একসাথে তিনটে মৃতদেহ, এরটা পাওয়া গিয়েছে কোথায়, এটা পাওয়া গিয়েছে দমদমাতে। মানব সাথে, মানবের সাথে, মানুষের সাথে কুকুরের মৃতদেহ, এটা সর্বপ্রথম কোথায় পাওয়া গিয়েছে, এটা সর্বপ্রথম পাওয়া গিয়েছে বুর্জ হোমে। আর মানুষ যখন ধাতু আবিষ্কার করেনি, যখন সেই পাথর যখন আবিষ্কার করেছিল পাষাণকালে, অর্থাৎ তামা আবিষ্কার হওয়ার আগের কথা বলছি, তখন মানুষ কিন্তু হাড়ের তৈরি বিভিন্ন হাতিয়ার তারা ব্যবহার করতো। যেমন হাতির দাঁত দিয়ে তারা, হাতির দাঁতকে ঘষে টষে কোনো একটা হাতিয়ার হয়তো বানালো। তো এই হাড়ের দ্বারা হাতিয়ারের বানানোর প্রথম নিদর্শন পাওয়া গিয়েছে কোথায়, বিহারের চিরাঙ্গে। কোথায় পাওয়া গিয়েছে, বিহারের চিরাঙ্গে। এইগুলো প্রত্যেকটা কিন্তু এক্সামে এসেছিল, সেইগুলো কিন্তু আমি এখানে নোট করাচ্ছি, এবং এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো দ্বারা হাড়ের দ্বারা হাতিয়ারের নিদর্শন, এটা সর্বপ্রথম কোথায় পাওয়া যায়, পাওয়া যায় বিহারের চিরাঙ্গে। আর মধ্যপ্রদেশের রায়সিনাতে, যেটা এক্ষুনি বললাম যে পুরা পাষাণকালে সর্বপ্রথম চিত্রকারীর নিদর্শন পাওয়া যায়, অর্থাৎ মানুষ কিন্তু তখন থেকেই চিত্র বানাতো। তো এই নিদর্শন সর্বপ্রথম কোথায় পাওয়া যায়, পাওয়া যায় কিন্তু মধ্যপ্রদেশের কোথায়, মধ্যপ্রদেশের ভীমবেটকার, মধ্যপ্রদেশের ভীমবেটকায়ের রায়সেন নামক জেলাতে, রায়সেন জেলা। আচ্ছা, রায়সেন আর রায়সিনা এই দুটোর মধ্যে গোলাবে না, রায়সিনার পাহাড়ি কিন্তু অবস্থিত দিল্লিতে, আর রায়সেন, আমি সিনা বলিনি, রায়সেন বলেছি। রায়সেন এটা অবস্থিত কোথায়, রায়সেন জেলাটা অবস্থিত মধ্যপ্রদেশে, এবং এখানে সর্বপ্রথম আদি মানবের তৈরি চিত্র কিন্তু পাওয়া গিয়েছে। তাহলে এখান থেকে অনেকগুলো কোশ্চেন হয়ে গেল। আরো আরেকবার রিভিশন করে দিচ্ছি, সব থেকে বড় কালখণ্ড কোনটা, সেটা হলো কিন্তু পুরা পাষাণ কাল। পাষাণ কালের শেষ ভাগকে কি বলা হয়, পাষাণ কালকে শেষ ভাগকে বলা হয় তাম্র পাষাণ কাল। চিল্কলিথ বলা হয় কাকে, সেটা বলা হয় তাম্র পাষাণ কালকে। মাইক্রোলিথ বলা হয় মধ্য পাষাণ কালকে। অন্ত্যেষ্টির ব্যবহার মানুষ শিখেছিল
মধ্যপাষাণকালে আগুনের ব্যবহার শিখেছিল পুরাপাষাণকালে। নব্যপাষাণকালে মানুষ কিন্তু সর্বপ্রথম তার যে পশুপালিত যে মানুষের দ্বারা পালিত সর্বপ্রথম যে পশু কুকুর সেটার কিন্তু ছিল সর্বপ্রথম নব্যপাষাণকালে। নব্যপাষাণকালে মানুষ কিন্তু সর্বপ্রথম চাকার ব্যবহার শেখে। তো কোশ্চেন দিয়েছিল যে মানুষ সর্বপ্রথম চাকার ব্যবহার শেখে কোন কালে? চাকার ব্যবহার শেখে নব্যপাষাণকালে। এরপরে মানুষ আবিষ্কার করে তামা, এবং তামা আবিষ্কার করার ফলে পাষাণকালের শেষ ভাগকে বলা হয় কিন্তু তাম্রপাষাণ কাল। এরপরে ধীরে ধীরে শিল্পকরণ শুরু হয়ে যায় এবং তাম্রপাষাণ কালকে কি বলা হয়? বলা হয় চিলকোলিথ। আর একসাথে তিনটেও মৃতদেহের পাওয়া গিয়েছে কোথায়? সেটা নিদর্শনটা পাওয়া গিয়েছে দমদমাতে। মানুষের সাথে কুকুর এই দুটোকে একসাথে কবর দেওয়া হয়েছিল, সেই নিদর্শন পাওয়া গিয়েছে কোথায়? বুরজমে। আর হাড়ের দ্বারা হাতিয়ার, এটার নিদর্শন পাওয়া গিয়েছে বিহারের চিরাঙ্গে। আর পাষাণকালের শেষ ভাগকে বলা হয় কি তাম্র পাষাণ কাল। এই তাম্র পাষাণ কালের যখন শিল্পের উদ্যোগ ধীরে ধীরে শুরু হয়, এর ফলে কি হচ্ছে? শিল্প উদ্যোগ তৈরি হচ্ছে, মানে সাপোজ ধরো কোনো একটা ধাতু দিয়ে তুমি কোনো একটা জিনিস বানালে, তারপরে আর একটা জিনিস বানালে, এইভাবে মনে করো ধীরে ধীরে তুমি 8টা 10টা জিনিস বানালে। তো 8টা 10টা জিনিস নিশ্চয়ই তোমার প্রয়োজন হবে না, তুমি তার মধ্যে থেকে 4টে 5টে জিনিস হয়তো তুমি বিক্রি করতে চাইবে। তার মানে কি হচ্ছে? বিক্রি করতে চাওয়া মানে কি? তুমি কিন্তু সেটা নিয়ে ব্যবসা শুরু করতে চাইছো। তো ধীরে ধীরে কিন্তু এই তাম্রপাষাণ কালের শেষের দিকে শিল্পের উদ্যোগ যখন শুরু হয়, এর ফলে ধীরে ধীরে মানুষ কিন্তু ব্যবসা বাণিজ্যও কিন্তু শুরু করে। এবং এই ব্যবসা বাণিজ্যের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কি? সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু হলো কনভারসেশন। মানে তোমাকে যদি একটা চিনি দিয়ে দেওয়া হয়, কথায় আছে তোমাকে যদি একটা চিনি দিয়ে দেওয়া হয় এবং তোমাকে সেটা বিক্রি করে আসতে হবে মধু বলে, তার মানে চিনিকে তুমি মধু বলে কিভাবে বিক্রি করবে? তার মানে তোমাকে কিন্তু মুখ চালাতে হবে, তাকে কিন্তু সামনের যে পার্সন, সামনের যে কাস্টমার, তাকে কিন্তু তোমাকে অনেক ভুংভাং বোঝাতে হবে। তো তার জন্য কি দরকার? তার জন্য কিন্তু ভাষা জানা দরকার, অর্থাৎ কাস্টমার যে ভাষায় বোঝে সেই ভাষাতে কিন্তু তোমাকে বোঝাতে হবে। তো তার জন্য কিন্তু ভাষার প্রয়োজন, এবং এর ফলে ধীরে ধীরে কিন্তু ভাষার ডেভেলপ হতে শুরু করে। এবং ধীরে ধীরে মানুষ এই প্রাক ঐতিহাসিক যুগ থেকে ধীরে ধীরে মানুষ প্রবেশ করে আদ্য ঐতিহাসিক যুগে, অর্থাৎ প্রোটো হিস্ট্রিক যুগে। তো ফার্স্ট ক্লাসেই আমি বলেছিলাম যে হিস্ট্রিকে 3টে ভাগে ভাগ করা যায়। তো 3টে ভাগ কি কি? প্রাক ঐতিহাসিক যুগ, আদ্য ঐতিহাসিক যুগ, আর একটা হলো ঐতিহাসিক যুগ। অর্থাৎ প্রাক ঐতিহাসিককে বলা হয় প্রি হিস্টোরিক, আদ্য ঐতিহাসিককে বলা হয় প্রোটো হিস্টোরিক, আর ঐতিহাসিককে বলা হয় কি হিস্টোরিক। তো প্রাগ ঐতিহাসিক কি পড়িয়েছি? এখানে কিন্তু মানুষ পাথরের ব্যবহার শিখেছিল, সেই কারণে এই যুগের নাম হয়েছিল কিন্তু পাষাণকাল। এবং এই পাষাণকালকে কিন্তু 4টে ভাগে ভাগ করা হয়। আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে যে ইতিহাসকে কটা ভাগে ভাগ করা যায়, তারা কিন্তু অপশানে মার্কিং করে আসে 4টে ভাগে ভাগ করা যায়। এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল। ইতিহাসকে 3টে ভাগে ভাগ করা হয়, প্রাগৈতিহাসিক, আদ্যৈতিহাসিক, ঐতিহাসিক। এই প্রাগৈতিহাসিক যুগের মধ্যে যে পাষাণকাল, এই পাষাণকালকে 4টে ভাগে ভাগ করা হয়। কি কি? এক্ষুনি পড়ালাম, পুরা পাষাণকাল, মধ্য পাষাণকাল, নব্য পাষাণকাল, এবং 4 নম্বর হলো তাম্র পাষাণকাল। এবং এই যুগে কিন্তু কোনো লিখিত জিনিসের নিদর্শন পাওয়া যায়নি। আদ্য ঐতিহাসিক যুগে কি হয়েছে? আদ্য ঐতিহাসিক যুগে মানুষ এমন কিছু লিখে গেছে যেটা আমরা পাঠোদ্ধার করতে পারিনি। তো এই যুগে লিখিত নিদর্শন পাওয়া গিয়েছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি, অর্থাৎ বোঝা যায়নি। তো এই যে আদ্য ঐতিহাসিক যুগ আসলো, এই আদ্য ঐতিহাসিক যুগকে আমরা বলি সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতার উৎপত্তি, মানুষ ধীরে ধীরে আদিম মানুষ থেকে এত বছর ধরে, তো এত বছর বলতে আজ থেকে প্রায় 20 লক্ষ বছর থেকে 12,000 বছর, আজ থেকে এত বছর ধরে কিন্তু এই প্রাগ ঐতিহাসিক যুগ চলেছে। তো এত বছর ধরে আদিম মানুষ ধীরে ধীরে ডেভেলপ হতে 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 কিন্তু মানুষ সভ্য হতে শুরু করে, এবং সর্বপ্রথম যে সভ্যতার গঠন হয় সেটা হলো কিন্তু সিন্ধু সভ্যতা। তো
মানুষের সর্বপ্রথম মানুষের নিদর্শন মানে মানব কোথায় পাওয়া গিয়েছে? সর্বপ্রথম মানব পাওয়া গিয়েছে কিন্তু আফ্রিকাতে, এবং সর্বপ্রথম সভ্যতার উৎপত্তি হয় সেটা কোথায়? সেটা হয় কিন্তু এশিয়াতে। এটা কিন্তু আমরা আগের দিনের ক্লাসে বলেছিলাম। তো যাই হোক, এখানে আদ্য ঐতিহাসিক যুগে এসে সিন্ধু সভ্যতার উৎপত্তি হয়েছে, এবং এই যুগে মানুষ যেটা লিখে গেছে সেগুলো কিন্তু বোঝা যায়নি। এই সিন্ধু সভ্যতাটা কিন্তু তাম্র পাষাণকালের, কারণ এখানে তাম্র পাষাণকালের পরে শুরু হচ্ছে সিন্ধু সভ্যতা। তো তাম্র পাষাণকালের আপডেটেড ভার্সন হলো কিন্তু এই সিন্ধু সভ্যতা। অর্থাৎ তাম্র পাষাণকালে ধীরে ধীরে মানুষ কিন্তু বিকশিত হতে থাকে, ডেভেলপ করতে থাকে, ডেভেলপ হতে 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 মানুষের যে সভ্যতাটা গঠন হয় সেটা হলো কিন্তু এই সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা থেকে কিন্তু 4টে কোশ্চেন আসে। আর এই সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করে বা কে খোঁজ করে, কে সর্বপ্রথম খোদাই করে, এখান থেকে কিন্তু যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো কিন্তু দেখবে বহুবার কোশ্চেন এসছে। তো এখান থেকে 4টে ফ্যাক্ট মাথায় রাখতে হবে যে সর্বপ্রথম সর্বপ্রথম সিন্ধু সভ্যতার তথ্য কে দিয়েছেন? নাম মাথায় রাখবে, তার নাম হলো চার্লস মেসন। এরপর সর্বপ্রথম এই সিন্ধু সভ্যতার খোঁজ কোথায় করেন, মানে কোথায় কোথায় সিন্ধু সভ্যতা আছে সেই খোঁজটা সর্বপ্রথম কে করেন? সর্বপ্রথম খোঁজটা করেন কানিংহাম। এটা যে সিন্ধু সভ্যতা, এর নামকরণ কে করেন? নামকরণ সর্বপ্রথম করেন জন মার্শাল, এবং এই জন মার্শালের নেতৃত্বে সর্বপ্রথম এই সিন্ধু সভ্যতার খোদাই করেন। খোদাই বলতে সাপোজ মাটি খুঁড়তে খুঁড়তে দেখলো যে মাটির নিচে একটা ইট আছে। তো মাটির নিচে একটা ইট আছে মানে তাদের মনের মধ্যে একটা আশঙ্কা জাগলো যে এখানে কিভাবে ইট আসলো। তো আরো খুঁড়তে লাগলো, আরো খুঁড়তে খুঁড়তে দেখলো যে কয়েকটা ইটের গাঁথনি আছে। তো আরো খুঁড়লো, খুঁড়তে খুঁড়তে দেখলো একটা দেয়াল পেলো। তারপরে আরো খুঁড়লো, খুঁড়তে খুঁড়তে দেখতে পেলো যে একটা ঘর মতো পেলো। আরো চারিপাশে এলাকা জুড়ে খুঁড়তে লাগলো, খুঁড়তে খুঁড়তে দেখলো যে এরকম ঘর আরো 4টে 5টা আছে। এইভাবে দেখতে দেখতে খুঁড়তে খুঁড়তে দেখতে লাগলো যে এরকম ঘরের সংখ্যা বহু ঘর আছে, এবং সেটা দেখে বোঝা যাচ্ছে সেখানে ঘর আছে, তারপরে আছে সড়ক আছে, স্নানাগার আছে। এইভাবে ধীরে ধীরে মানুষ বুঝতে পারলো যে প্রাচীন যুগে যখন এই জন মার্শালের নেতৃত্বে দয়ারাম সায়ানি যখন খোদাই করতে লাগলো, তখন মানুষ বুঝতে পারলো যে এখান থেকে বহু বছর আগে কিন্তু কোনো একটা শহর ছিল মাটির নিচে, যেটা এখন চাপা পড়ে গেছে, মাটির নিচে যেটা এখন ধসে গেছে। তো এইভাবে কিন্তু সিন্ধু সভ্যতার খোদাই করা হয়, এবং এই খোদাইটা সর্বপ্রথম কে করেন? সর্বপ্রথম করেন দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। তাহলে সিন্ধু সভ্যতা থেকে 4টে ফ্যাক্ট মাথায় রাখবে। সর্বপ্রথম সিন্ধু সভ্যতার তথ্য কে দিয়েছেন? চার্লস মেসন। খোঁজ করেছেন কানিংহাম। সর্বপ্রথম নামকরণ করেছেন জন মার্শাল। আর সর্বপ্রথম সিন্ধু সভ্যতা খোদাই করেছেন কে? দয়ারাম সাহানি। আচ্ছা, এখানে আমি ভারতের একটা ম্যাপের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি যে সিন্ধু সভ্যতার লোকেশনটা কোথায় অবস্থিত। তো সাপোজ আমি এখানে একটা ম্যাপ আঁকলাম। এখানে ভারতের উত্তর পশ্চিম এরিয়ার কিছু অংশ, যেমন এখানে পড়ছে রাজস্থান পড়ছে, তারপর পাঞ্জাবের কিছু অংশ পড়ছে, আর পুরা পাকিস্তান গুজরাটের কিছু অংশ পড়ছে। এইগুলো মিলিয়ে এই টোটাল যে এরিয়াটা, এটা কিন্তু সিন্ধু সভ্যতা। অর্থাৎ সিন্ধু সভ্যতা ভারত এবং পাকিস্তানের মধ্যে উভয়তেই কিন্তু এখন আছে। আগে কিন্তু পাকিস্তান ভারতের সাথে ছিল যখন ভারত অখণ্ড ভারত ছিল। তো যাই হোক, এখন সিন্ধু সভ্যতা দুটো দেশের মধ্যে, একটা হলো পাকিস্তান আর একটা হলো কিন্তু ইন্ডিয়ার মধ্যে। তো ইতিহাসের জনক কাকে বলা হয়? জনক বলা হয় হেরোডোটাস। পুরাতাত্ত্বিক ইতিহাসের জনক কাকে বলা হয়? ব্রুস ফুট। এগুলো কিন্তু অলরেডি আগের দিনের ক্লাসে পড়িয়েছি। ভারতের পুরাতাত্ত্বিক জনক কাকে বলা হয়? ভারতের ইতিহাসের পুরাতাত্ত্বিক জনক বলা হয় কানিংহামকে। এবং এই যে পুরাতাত্ত্বিক জিনিস, আর্কিওলজিক্যাল যে জিনিস, এর উপরে কিন্তু মিউজিয়াম আছে, ইন্টারন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়াম। সেটা কোথায় অবস্থিত? সেটা কিন্তু ডেনমার্কের কোপেনহেগেনে অবস্থিত। আর ভারতেও কিন্তু ইন্দিরা গান্ধী মানব সংগ্রহালয় অবস্থিত। সেটা কোথায়? সেটা কিন্তু মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। তো আজকে আমি সিন্ধু সভ্যতার এইটুকু ফ্যাক্ট এই পর্যন্ত এখানে ডিসকাস করলাম। আচ্ছা, এখানে আরেকটা ফ্যাক্ট বলে দিই, সিন্ধু সভ্যতার নামকরণ কেন হয়েছে? নামকরণ হয়েছে এই কারণে
তোমরা জিওগ্রাফির ক্লাসে দেখেছো যে সিন্ধু নদী চায়নার এখান থেকে উৎপত্তি হয়ে এখান থেকে এসে পাকিস্তানের মধ্যে দিয়ে এসে আরব সাগরে পড়েছে। তো সিন্ধু নদের দুই পাশেই কিন্তু এখানে শহর গড়ে উঠেছিল। সেই কারণেই কিন্তু এই যে সভ্যতা, এই সভ্যতার নামকরণ হয়েছে কি, এই শহরের নাম, সভ্যতার নামকরণ হয়েছে সিন্ধু সভ্যতা। তো সিন্ধু নদের উপরে বেস করেই এর আশেপাশেই কিন্তু এখানে শহর গড়ে উঠেছিল, এখানে নগর গড়ে উঠেছিল। সেই নগরে কিন্তু রাস্তাঘাট ছিল প্রপারলি, বাড়িঘর ছিল প্রপারলি, সেখানে কিন্তু একটা ইটের উপর আর একটা ইট সাজিয়ে সেখানে কিন্তু বাড়িঘর করা হয়েছিল, স্নানাগার ছিল, তো সেখানে বাজারঘাটও কিন্তু ছিল। তো এই সমস্ত কিছু সেখানে কিন্তু ছিল। এবং যে সভ্যতাটা এখন কিন্তু মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। কেন চাপা পড়ে গিয়েছে এটা কিন্তু অনেকের মধ্যে ডাউট থাকতে পারে। তো সাপোজ তোমরা তোমাদের যদি বাড়িতে পুরানো তোমাদের ঠাকুরমা বা তারও বাবার আমলে অর্থাৎ বড় মার আমলে যদি বাড়ি থেকে থাকে, তো দেখবে যে সেই আমলে তাদের সাথে হয়তো গল্প শুনবে যে সেই আমলে তাদের বাড়িতে উঠতে গেলে হয়তো 4টে ধাপ বেয়ে উঠতে হতো, 4টে সিঁড়ি বেয়ে হয়তো বাড়িতে উঠতে হতো। কিন্তু বর্তমানে সেই বাড়ি যদি এখন থেকে থাকে, দেখবে যে তোমাদের এখন কিন্তু মাত্র একটা ধাপ পেরিয়ে কিন্তু তোমাদের ঘরে উঠতে হচ্ছে। তার মানে বাকি যে 3টে ধাপ সেটা কোথায় গেল, সেটা কিন্তু মাটির নিচে চলে গেছে। কেন চলে গেছে? সাপোজ যেমন মাটিতে, সরি, আমাদের পরিবেশে ধুলো উঠছে, তো এই ধুলোগুলো কিন্তু জমা হবে, বা কোনো কারণে তুমি সেখানে মাটি ফেললে, বা ধীরে ধীরে তোমার বাড়ির আশেপাশে রাস্তাটা সেটা উঁচু হতে থাকলো, তার ফলে সেখানে বাড়িতে মাটি ফেলে তুমি বাড়ির উঠানটাকে তুমি সেটাকে হাইট করলে। তো এর ফলে কি হচ্ছে, অনেক আগে তৈরি যে সভ্যতা, তো এটা তো আমি বললাম জাস্ট তোমাদের 50-60 বছর আগের কথা, যে 50-60 বছর আগের যে বাড়ি সেই বাড়ির কথা এখানে গল্প করলাম। আর এখানে যে সভ্যতাটার কথা বলা হচ্ছে সেটা কয়েক হাজার বছর আগের সভ্যতা। তো সেইভাবে কিন্তু সভ্যতাটা বা ভূমিকম্পের ফলে সেই সভ্যতাটা কিন্তু ধীরে ধীরে সভ্যতার যে শহরগুলো ছিল সেই শহরগুলো কিন্তু ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। এবং মাটির নিচ থেকে খোদাই করে সর্বপ্রথম কে আবিষ্কার করেছে? সর্বপ্রথম আবিষ্কার করেছে দয়ারাম সাহানি। এবং নামকরণ কে করেছে? নামকরণ করেছে জন মার্শাল। তো আজকের ক্লাসে যে টপিকগুলো তোমাদের পড়ানো হলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে ধীরে ধীরে আমরা সিন্ধু সভ্যতার মধ্যে প্রবেশ করব। সিন্ধু সভ্যতা কমপ্লিট হয়ে গেলে তারপরে চলে আসবো আমরা হিস্টোরিক যুগে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। যদি কোথাও ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে তোমাদের পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।